মেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় শুরু করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কৃষি। মেয়েরা, তোমরা নিশ্চয়ই জানো যে মানুষের জীবন ধারণের জন্য কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক কর্মকাণ্ড। এটা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। মানবজাতির প্রয়োজনের তাগিদে ভূমি থেকে উদ্ভিদ উৎপাদনের নিয়মকে কৃষি নামে অভিহিত করা হয়। কৃষিকাজের মূল উদ্দেশ্য হল মাটিকে উর্বর করে এর উৎপাদক শক্তি বৃদ্ধি করা। ভূমি ভালোভাবে চাষ করে কর্ষিত মাটির সাথে জৈব ও রাসায়নিক সার মিশিয়ে পানি সেচ করে মানুষের প্রতিদিনের প্রয়োজনের জন্য ফসল উৎপাদন করাই কৃষিকাজ। সুতরাং ভূমি চাষ করা, জমিতে সার দেয়া, পানি সেচ করা প্রভৃতি কৃষিকাজের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমেই জেনে নেই কৃষি বলতে আমরা কি বুঝি। কৃষিকে যদি আমরা সাধারণভাবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে দেখি কৃষিকাজ বলতে জমিকে ব্যবহার করে নানা রকম ফসল, উদ্ভিদ ও প্রাণীজাত দ্রব্য উৎপাদন করার কাজকে বোঝায়। সম্পদ গবেষক অধ্যাপক জিমারম্যানের মতে কৃষিকাজ বলতে মানুষের সেই সব কর্মপ্রক্রিয়াকে বোঝায় যার মাধ্যমে মানুষ জমিতে স্থায়ীভাবে বসবাস করে প্রকৃতির জন্ম মৃত্যুর রহস্যের নিয়ম অনুসারে প্রয়োজনীয় উদ্ভিদজাত ও প্রাণীজাত দ্রব্য উৎপাদন করে। এখন কৃষি কি বিশ্বের যে কোনো জায়গায় করা সম্ভব? কৃষিকাজ তা কিন্তু নয়। বেশ কিছু উপাদানের উপস্থিতি কোনো একটা জায়গায় থাকলেই কিন্তু কৃষিকাজ নির্বিঘ্নে করা যায়। সেগুলোকে আমরা একত্রে বলি ভৌগোলিক নিয়ামক। এই ভৌগোলিক নিয়ামককে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সাংস্কৃতিক উপাদান। প্রাকৃতিক উপাদান আবার কতগুলো উপাদানের সমন্বয়ে গঠিত, যেমন জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা। আমরা প্রাকৃতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উপাদান একে একে আলোচনা করব। প্রথমেই আমরা বলছি প্রাকৃতিক উপাদান। জলবায়ু। কৃষিকাজের জন্য মেয়েরা জলবায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। জলবায়ুর উপর কৃষির উৎপাদন অনেকাংশে কিন্তু নির্ভর করে। এবং তোমরা জানো যে পৃথিবীর সব জায়গার জলবায়ু এক রকম নয়। এক এক জায়গায় এক এক রকম। আবার একটা দেশে ঋতুভেদেও কিন্তু জলবায়ুর মধ্যে আমরা কিছুটা পরিবর্তন বা কিছুটা বৈচিত্র্য লক্ষ্য করি। তাই এই জলবায়ুর বিভিন্নতার উপর নির্ভর করে কিন্তু শস্যের উৎপাদনও বিভিন্ন রকম হয়ে থাকে। জলবায়ুগত উপাদানের মধ্যে রয়েছে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা। বৃষ্টিপাত। ফসলের উৎকর্ষতা ও প্রাচুর্যতা নির্ভর করে বৃষ্টিপাতের উপর। উদ্ভিদের বৃদ্ধিতে সবচেয়ে বেশি প্রয়োজন পানির। সব ফসলের জন্য আবার একই ধরনের বৃষ্টিপাত প্রযোজ্য নয়। যেমন আমরা বলতে পারি যে অধিক বৃষ্টিপাত অঞ্চলে ধান, পাট, রাবার, চা ইত্যাদি এবং কম বৃষ্টিযুক্ত অঞ্চলে গম, ভুট্টা, তুলা ইত্যাদি ফলন ভালো হয়। তাপমাত্রা। প্রয়োজনীয় তাপমাত্রা উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির জন্য নির্দিষ্ট তাপমাত্রা প্রয়োজন। ধানের অঙ্কুরোদ্গমের জন্য এক ধরনের তাপমাত্রা প্রয়োজন, আবার গমের অঙ্কুরোদ্গমের জন্য ভিন্ন মাত্রার তাপমাত্রা প্রয়োজন। তাই দেখা যায় তাপমাত্রা কৃষিকাজের ওপর ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে থাকে। যেমন আমরা বলতে পারি আমাদের দেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়, তাই সেই সময় ধান, পাট
চায়ের চাষ আমরা দেখতে পাই। আর যখন শীতকালে কম বৃষ্টি হচ্ছে তখন আমরা গম, বিভিন্ন ধরনের তৈলবীজ, বিভিন্ন ধরনের মশলা, ডাল এগুলো আমরা উৎপাদন করতে দেখি। আর্দ্রতা আর্দ্রতা হলো বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। আর্দ্রতাপূর্ণ অঞ্চলে কৃষিকাজের উন্নতি ভালো হয়। অন্যদিকে আর্দ্রতা যেখানে কম সেখানে কৃত্রিমভাবে পানি দেওয়ার ব্যবস্থা রাখতে হয়, কারণ আর্দ্রতার উপর বৃষ্টিপাত নির্ভর করে। ভূপ্রকৃতি ভূমির বন্ধুরতা বা সমতল ক্ষেত্রের উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন ভূভাগে নানা রকমের ফসল উৎপন্ন হয়ে থাকে। সাধারণত আমরা দেখতে পাই যে সমতল ভূমি অঞ্চলে ধান, পাটের চাষ ভালো হয়, আর পাহাড়ি ঢালু এলাকায় চা, কফি, রাবার এইসবের চাষ বেশি ভালো হয়ে থাকে। মৃত্তিকা এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। মাটির মধ্যে রাসায়নিক, জৈবিক, খনিজ প্রভৃতি উপাদানের পার্থক্যের জন্য মাটির প্রকৃতি ভিন্ন ভিন্ন হয়, ফলে মাটির উর্বরতার শক্তির হ্রাস বৃদ্ধি হয়। বিভিন্ন প্রকার মাটি বিভিন্ন ফসল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। কাদামাটি, পলিমাটি প্রভৃতিতে ফসল ভালো জন্মে, কিন্তু বালু, পাথর, কঙ্কর মিশ্রিত মাটিতে ফসল উৎপাদন হয় না। কৃষিকাজের পক্ষে প্রয়োজন উর্বর মৃত্তিকা। নদী বিধৌত পলিমাটিতে ধান, চুন মিশ্রিত মৃত্তিকায় তুলা, চুন এবং পটাশ মিশ্রিত মৃত্তিকায় আখ এবং লাভা মৃত্তিকা গম চাষের জন্য অধিক উপযোগী। যেমন আমরা বলতে পারি যে পদ্মা নদীতে 10% চুনের উপস্থিতি রয়েছে বলে পদ্মা বিধৌত যে অঞ্চলটা বাংলাদেশে অন্তর্গত, সেখানে আমরা সেই পলিতে আমরা 10% চুন দেখতে পাই, এবং এ কারণে বাংলাদেশের উত্তরবঙ্গে আখের চাষ ভালো হয়। অর্থনৈতিক উপাদান কৃষিকাজের জন্য প্রাকৃতিক উপাদানের পাশাপাশি অর্থনৈতিক উপাদানও প্রয়োজন। প্রথমেই আমরা আলোচনা করব মূলধন। কৃষিকাজের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন। জমি চাষ থেকে শুরু করে উন্নত মানের বীজ, সার, কীটনাশক ক্রয়, শ্রমিকের মজুরি, গুদামজাতকরণ ইত্যাদি কাজে প্রয়োজন মূলধন। তাই মূলধন ছাড়া কৃষিকাজ করা সম্ভব নয়। শ্রমিকের সরবরাহ ছাড়া কৃষিকাজ করা যায় না, কারণ জমি তৈরি করা, ফসল বপন, সংগ্রহ, বাজারজাতকরণ ইত্যাদি কাজে শ্রমিকের প্রয়োজন হয়। তাই দেখা যায় যেখানে ঘনবসতিপূর্ণ এলাকা সেখানে প্রচুর শ্রমিক পাওয়া যায় বলে কৃষিকাজ সেখানে অবাধে করা যায়। বাজার বর্তমান যুগে কৃষি পণ্যের চাহিদা সংরক্ষণে বাজার বিরাট ভূমিকা পালন করে থাকে। উৎপাদিত উদ্বৃত্ত কৃষি পণ্যের বাজারজাতকরণ প্রক্রিয়া ছাড়া কৃষির অগ্রগতি সম্ভব নয়। তাই দেখা যায় বিশ্ববাজারে তুলার চাহিদার উপর ভিত্তি করে পৃথিবীর বহু দেশে বাণিজ্যিকভাবে তুলার চাষ করা হয়। পরিবহন কৃষি পণ্যের বাজারজাতকরণ এবং ভোক্তার কাছে পৌঁছানোর জন্য পরিবহন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যুক্তরাষ্ট্র ও কানাডার উৎপাদিত গম সমুদ্র পথে রপ্তানির সুযোগ থাকায় সেখানে এ ধরনের কৃষিকাজ বেশি হয়। সাংস্কৃতিক উপাদান প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি। আধুনিক বিশ্বে কৃষিকাজের উন্নতির পেছনে প্রযুক্তি জ্ঞানের যথেষ্ট অবদান রয়েছে। অর্থাৎ আমরা দেখি যে নতুন জাতের বীজ, সার, কীটনাশক প্রস্তুত এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ তৈরির পেছনে মানুষের প্রযুক্তিগত জ্ঞানের উন্নতি লক্ষ্য করা যায়। উন্নত দেশসমূহ যেমন রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এই ক্ষেত্রে এগিয়ে থাকায় এসব দেশে কৃষি পদ্ধতি অনেক উন্নত। পানি সেচ বিশ্বের প্রায় সব দেশেই পানি সেচের সাহায্যে কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায়। বিশেষ করে যেসব দেশে
বৃষ্টিপাত কম হয় বা যেসব অঞ্চল কম বৃষ্টিপাতযুক্ত সেই জায়গাগুলোতে আমরা পানির সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ করতে দেখি। জনসংখ্যা কৃষিকে একেবারে সরাসরি আমরা বলতে পারি প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। জনসংখ্যার চাহিদার উপরই ফসল উৎপাদন নির্ভর করে। অধিক জনসংখ্যা প্রবণ এলাকায় তাই বিভিন্ন ধরনের কৃষিকাজ লক্ষ্য করা যায়। যেখানে জনসংখ্যা কম সেই সব এলাকায় শ্রমের অভাবে অনেক কৃষিজমি পতিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। মেয়েরা, উন্নত এবং অনুন্নত দেশে কৃষকের যে দৃষ্টিভঙ্গি তার মধ্যে একটা ব্যাপক পার্থক্য রয়েছে। যেমন আমরা দেখি উন্নত দেশসমূহে কৃষক অধিক উপার্জনের আশায় ফসল উৎপাদন করে, অন্যদিকে অনুন্নত দেশের কৃষক জীবন ধারণের জন্য ফসল উৎপাদন করে। এরপর আসছে কৃষির গুরুত্ব। কৃষি কাজ কেন মানুষ অতি প্রাচীন কাল থেকে করছে? আমরা আসলে এটা বলতে পারি যে মানুষের আদি পেশা কৃষি কাজ। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেটাই হলো কৃষির গুরুত্ব। কারণ কৃষি মানুষকে একাধারে খাদ্য, পরিচ্ছদ ও শিল্পের কাঁচামাল সরবরাহ করে। অন্যদিকে আমরা দেখি এই কৃষির মাধ্যমেই একটা দেশ অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারে। তাই এখন আমরা আলোচনা করব কৃষির গুরুত্ব। প্রথমেই আসছে খাদ্য সরবরাহের উৎস। কৃষি মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে। গম, ধান, যব, ভুট্টা, জোয়ার ইত্যাদি খাদ্যশস্য এবং দেহের পুষ্টির জন্য মাছ, মাংস, দুধ ও বিভিন্ন প্রকার ফল কৃষির মাধ্যমে পাওয়া যায়। সুতরাং কোনো দেশের অধিবাসীদের জন্য খাদ্যদ্রব্য উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে হলে কৃষির গুরুত্ব সবচেয়ে বেশি। এরপর আসছে মেয়েরা কাঁচামালের যোগান। পৃথিবীতে বিভিন্ন দেশের শিল্পে ব্যবহৃত কাঁচামালের অধিকাংশই কৃষির মাধ্যমে পাওয়া যায়। আমরা যদি একটু দেখি, যেমন আমাদের দেশের কথাই যদি বলি, যেমন আমাদের কাগজ শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, চা শিল্প এসবই কিন্তু আসছে কৃষি থেকে। ঠিক একইভাবে বিশ্বব্যাপী যে কার্পাস বয়ন শিল্প আছে, পশম শিল্প আছে, রেশম শিল্প আছে, এগুলোর ব্যবহৃত কাঁচামাল কৃষির মাধ্যমে পাওয়া যায়। সুতরাং শিল্পের কাঁচামালের যোগানেও কৃষির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় আয় বৃদ্ধি। কৃষি একাধারে খাদ্য উৎপাদন, শিল্পের কাঁচামাল উৎপাদন এবং রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করে দেশের সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করায় মোট জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করছে। রাজস্বের উৎস। কৃষি সরকারি রাজস্বের প্রধান উৎস। কৃষিজমি এবং বিভিন্ন কৃষিজাত দ্রব্যের উপর কর ধার্য করে যে কোনো দেশের সরকার প্রতি বছর প্রচুর রাজস্ব সংগ্রহ করে। সুতরাং কৃষিজাত দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায়। বেকার সমস্যা সমাধান। কর্মহীন মানুষ কৃষির বিভিন্ন কাজে শ্রম বিনিয়োগ করে জীবিকা নির্বাহ করে। উন্নয়নশীল দেশগুলোর 80% লোক কৃষির সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকে। সুতরাং বেকার সমস্যা সমাধান করার জন্য আমরা দেখি কৃষি একটা মাধ্যম। জীবনযাত্রার মান উন্নয়ন। মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষি প্রয়োজনীয় খাদ্যশস্য ও অর্থকরী ফসল উৎপাদন এবং কর্মসংস্থানের সৃষ্টি করে। এজন্য যে কোনো দেশের কৃষির উন্নতির সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। বৈদেশিক মুদ্রা অর্জন। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাবার পর উদ্বৃত্ত কৃষিজাত ফসল
ও শিল্পের কাঁচামাল বিদেশে রপ্তানি করে যে কোনো দেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সমর্থ হয়। কৃষির প্রয়োজনে শিল্পের বিকাশ। কৃষিভিত্তিক অর্থনীতি নির্ভর দেশে কৃষিকাজের উন্নতি ও সম্প্রসারণের জন্য কি দরকার মেয়েরা? যেমন কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, রাসায়নিক সার, এগুলো। তো এই জিনিসগুলো যদি আমরা পেতে চাই তাহলে এ ধরনের শিল্প প্রতিষ্ঠানও কিন্তু গড়ে ওঠা প্রয়োজন। তাই বলা হয় যে ন্যূনতম কাঁচামাল সরবরাহ নিশ্চিত হলেই এরূপ শিল্প গড়ে ওঠে কৃষিভিত্তিক অর্থনীতির দেশগুলোতে। তাই আমরা বলতে পারি যে কৃষির প্রয়োজনে শিল্পের বিকাশ সেই সব দেশে ঘটে থাকে। কৃষিভিত্তিক শিল্পের বিকাশ। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত কৃষিজাত দ্রব্যগুলোর ওপর নির্ভর করে ওই সব অঞ্চলে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এজন্য দেখা যায় অধিক পাট উৎপাদনকারী অঞ্চলে পাট শিল্প, প্রচুর ইক্ষু উৎপাদনকারী অঞ্চলে চিনি শিল্প, পর্যাপ্ত তুলা উৎপাদনকারী অঞ্চলে কার্পাস বয়ন শিল্প, রেশম উৎপাদনকারী অঞ্চলে রেশম বয়ন শিল্প, পশম উৎপাদনকারী অঞ্চলে পশমি কাপড় বয়ন শিল্প দ্রুত গড়ে ওঠে। শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি। কৃষি যেমন শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয়, তেমনি এটি কয়েকটি শিল্পজাত দ্রব্যের বিনিয়োগের ক্ষেত্র তৈরি করে। কৃষি ব্যবস্থা আধুনিকীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক সার, কীটনাশক ঔষধ প্রভৃতির যথেষ্ট চাহিদা রয়েছে। এজন্য যে কোনো দেশের কৃষি সম্প্রসারণের সাথে সাথে কয়েকটি শিল্পজাত দ্রব্যের বাজার সম্প্রসারিত হয়। বাণিজ্যের উন্নতি। উদ্বৃত্ত এলাকা থেকে চাহিদাপূর্ণ এলাকায় কৃষিজাত দ্রব্য সরবরাহ করা হয়। সুতরাং কৃষির উন্নতি হলে কৃষিজাত পণ্যের ব্যবসা বাণিজ্যেরও উন্নতি লাভ করে। সভ্যতার বিকাশ। উদ্বৃত্ত কৃষি ফসলের উপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কয়েকটি প্রাচীন সভ্যতার বিকাশ সাধিত হয়েছে। যেমন আমরা বলতে পারি মেয়েরা মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতা প্রভৃতি। তাহলে মেয়েরা প্রথমেই আমরা জেনে নিলাম কৃষি বলতে আমরা কি বুঝি এবং কৃষি কি সব জায়গায় করা সম্ভব কিনা কৃষিকাজ। আমরা সেক্ষেত্রে দেখেছি প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান এবং সাংস্কৃতিক উপাদানগুলো অবশ্যই একটা অঞ্চলে থাকতে হবে, তাহলেই সেখানে কৃষিকাজ নির্বিঘ্নে করা যায়। এবং এই কৃষিকাজ যেটা আমরা বলি যে পৃথিবীর আদি পেশা, এই কৃষিকাজের আসলে গুরুত্ব একটা দেশের কোন কোন ক্ষেত্রে রয়েছে সেটা সম্বন্ধেও কিন্তু আমরা জানার চেষ্টা করেছি। এখন আমরা চলে যাব যে কৃষিক্ষেত্র কত ধরনের আছে এবং কৃষিক্ষেত্রের শ্রেণী বিভাগ সম্বন্ধে আমরা জানব। আমরা প্রথমেই জিমারম্যানের যে সংজ্ঞাটা দিয়েছিলাম কৃষিকাজ বলতে আমরা কি বুঝি, সেখানে স্পষ্টই উল্লেখ আছে যে উদ্ভিদজাত এবং প্রাণীজাত দ্রব্যের উৎপাদনকেই কৃষি বলে। তাহলে সেই সংজ্ঞার আলোকে কৃষিক্ষেত্রকে 3 ভাগে ভাগ করা যায়: ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য চাষ। যেমন আমরা বলতে পারি যে ফসল উৎপাদনের ক্ষেত্রে যে জমিতে ধান, গম, চা, কফি, যব, ভুট্টা, তুলা, আখ প্রভৃতি বিভিন্ন রকমের ফসল উৎপাদন করা হয়, আর এই উৎপাদন কৃষিকাজেরই অন্তর্ভুক্ত। কৃষিক্ষেত্রের মধ্যে ফসল উৎপাদন হলো অধিক গুরুত্বপূর্ণ। এরপর আসছে পশুপালন। গৃহপালিত গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রভৃতি জীবজন্তু পালন করাকেও কৃষিকাজ বলা হয়। আবার নির্দিষ্ট এলাকার পার্বত্য তৃণভূমিতে পশুচারণ ও পশুপালন করার কাজও কৃষিকাজের পর্যায়ে পড়ে। তবে এ ধরনের কর্মকাণ্ড পৃথিবীর অঞ্চল বিশেষে প্রাধান্য লাভ করে থাকে। মানুষের খাদ্য উপাদান বিশেষ করে বিশ্বের প্রায় সব দেশেই এ ধরনের কৃষির প্রচলন আছে। মৎস্য চাষ।
নদী বা সমুদ্রে মাছ ধরা, পুকুর বা জলাশয়ে মাছ চাষ করা এবং খাল বিল থেকে মৎস্য সংগ্রহ করা অর্থনৈতিক ভূগোলের ভাষায় কৃষিকাজের মধ্যে পড়ে। এ ধরনের কৃষিকাজও পৃথিবীর ব্যাপক অংশ জুড়ে করা হয়। এছাড়া বনজ সম্পদ সংগ্রহও কৃষিকাজের অন্তর্ভুক্ত। এখন আমরা জেনে নিব যে কৃষিক্ষেত্রের শ্রেণীবিভাগ। পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষের প্রয়োজন অনুসারে যেমন কৃষি সৃষ্টি হয়েছে, তেমনি কৃষিক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের আমরা দেখতে পাই। কারণ পৃথিবীর সব জায়গায় জমির অনুপাতে জনসংখ্যা এক নয়, সব জায়গার ভূপ্রকৃতি একরকম নয়, সব জায়গার সরকার ব্যবস্থাপনা একরকম নয়, সব জায়গার জলবায়ু একই রকম নয়। তাই এখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কৃষিক্ষেত্রগুলোকে শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস করা হয়েছে। সে বিষয়গুলো কি কি? প্রথমেই আছে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র, স্বয়ংভোগী কৃষিক্ষেত্র, বাণিজ্যিক কৃষিক্ষেত্র, আর্দ্রতার তারতম্য অনুযায়ী কৃষিক্ষেত্র, ফসল উৎপাদনের পদ্ধতি অনুযায়ী কৃষি, মালিকানা অনুযায়ী কৃষি। প্রথমেই আমরা যেটা জানব সেটা হচ্ছে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র। তোমরা দেখতে পাচ্ছ পাশেই দুটো ছবি আছে, ওপরেরটা হচ্ছে প্রগাঢ় কৃষির ছবি আর নিচেরটা ব্যাপক কৃষির ছবি। প্রগাঢ় কৃষি জমিতে ক্রমাগত অনেক বেশি শ্রমিক নিয়োগ করে সার দিয়ে এবং মূলধন খাটিয়ে ভূমির যতটুকু উৎপাদন করার ক্ষমতা আছে তার সবটুকু উৎপাদন করা হয় যে কৃষি পদ্ধতির মাধ্যমে, তাকেই বলা হয় প্রগাঢ় কৃষি ব্যবস্থা। অর্থাৎ যেখানে লোক সংখ্যার তুলনায় জমির পরিমাণ কম, সেখানেই আমরা সাধারণত এ ধরনের কৃষি ব্যবস্থা গড়ে উঠতে দেখি। যেমন আমরা বলতে পারি চীন, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য প্রভৃতি দেশ। ব্যাপক কৃষি বিস্তৃত এলাকা জুড়ে আধুনিক যন্ত্রের সাহায্যে ব্যাপকভাবে যে কৃষিকাজ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। অর্থাৎ এই ধরনের কৃষি ব্যবস্থা গড়ে ওঠে যেখানে জনবসতি বিরল কিন্তু প্রচুর পরিমাণে চাষযোগ্য জমি আছে। সেই সব জায়গায় জনসংখ্যা কম বলে শ্রমিকেরও অভাব দেখা দেয়, তাই তারা নানা ধরনের যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে বিশাল এলাকা নিয়ে ব্যাপকভাবে এই কৃষিকাজটা করে। যেমন আমরা বলতে পারি কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া ইত্যাদি দেশের কথা। এরপর আসছে স্বয়ংভোগী কৃষিক্ষেত্র। এখানে আমরা দু ধরনের কৃষি ব্যবস্থা দেখতে পাই। একটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ কৃষি, আর একটা হচ্ছে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। স্বয়ংসম্পূর্ণ কৃষি যে কৃষি ব্যবস্থায় কৃষিভিত্তিক গ্রামগুলো তাদের প্রয়োজনীয় কৃষিজ দ্রব্যাদি ওই অঞ্চল হতে উৎপাদন করে নিজেদের চাহিদা মেটাতো, তাকে স্বয়ংসম্পূর্ণ কৃষি বলে। কৃষিকাজের প্রথম অবস্থায় এ জাতীয় কৃষি প্রথা চালু ছিল। এশিয়া ও আফ্রিকার দুর্গম অঞ্চলে বাংলাদেশের কিছু কিছু পার্বত্য উপজাতি এই পদ্ধতিতে কৃষিকাজ করে থাকে। এক ফসলি বাজার ভিত্তিক কৃষি বাজারে বিক্রি বা বাণিজ্যের জন্য ফসল উৎপাদন পদ্ধতিকে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি বা বাণিজ্যিক বা বাজার ভিত্তিক কৃষি পদ্ধতি বলা হয়। একটি বিশেষ ফসল পরপর কয়েক বছর চাষ করার ফলে কৃষকগণ দক্ষ হয়ে ওঠে এবং কম মূল্যে শস্য সরবরাহ করে বাজার সৃষ্টি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে। অর্থাৎ এখানে বৈদেশিক মুদ্রা অর্জন করাটাই হচ্ছিল মূল উদ্দেশ্য থাকে। কানাডার প্রেরি অঞ্চলের গম চাষ, কিউবার আখ চাষ, ব্রাজিলের কফি চাষ আমরা এক্ষেত্রে উল্লেখ করতে পারি। বাণিজ্যিক কৃষিক্ষেত্র এটি চার ধরনের।
বাগিচা কৃষি, মিশ্র কৃষি, আন্তঃকৃষি, স্থানান্তরিত কৃষি। এখানে দুটো কৃষির ছবি দেওয়া আছে, বাগিচা কৃষি ওপরেরটা আর নিচেরটা হচ্ছে আন্তঃকৃষি। বাগিচা কৃষি বলতে আমরা কি বুঝাচ্ছি? বড় বড় বাগিচা তৈরি করে বাণিজ্যিক প্রয়োজনে যে কৃষিকাজ করা হয় তাকে বাগিচা কৃষি বলে। প্রচুর শ্রমিক ও মূলধন নিয়োগ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়, যার অধিকাংশই মেয়েরা বিদেশে রপ্তানি করা হয়। যেমন আমরা বলতে পারি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার চা চাষ, মালয়েশিয়ার রাবার চাষ, ঘানার কোকো চাষ ইত্যাদি। মিশ্র কৃষি, যে কৃষি ব্যবস্থায় একই জমিতে বাণিজ্যিক পশুপালন ও শস্য চাষ উভয় একই সাথে হয়ে থাকে তাকে মিশ্র কৃষি বলা হয়। অনেক সময় মোটর বা ট্রাকের দ্বারা পণ্যাদি দ্রুত শহরে প্রেরিত হয়ে থাকে বলে একে ট্রাক কৃষি ব্যবস্থাও বলে। অর্থাৎ মেয়েরা এই কৃষি ব্যবস্থায় মূলত আমরা দেখি যে একই সাথে হয়তো হাঁস মুরগির চাষ করা পালন করা হচ্ছে এবং সেই সাথে ফসলও উৎপাদন করা হচ্ছে। এবং এই কৃষিতে সাধারণত পচনশীল যে শস্যগুলো আছে, শাকসবজি বিশেষ করে, এগুলো উৎপাদন করা হয় বলে এগুলো দ্রুত বাজারজাত করতে হয়। তাই যেসব দেশে পরিবহন ব্যবস্থা খুব উন্নত সেই সব দেশে দ্রুত ট্রাকের মাধ্যমে উৎপাদিত শস্য বাজারজাত করা যায় বলে মিশ্র কৃষির আরেকটি নাম হচ্ছে ট্রাক কৃষি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং উত্তর পশ্চিম ইউরোপের দেশসমূহে আমরা এই ধরনের কৃষি ব্যবস্থা অনেক জায়গায় দেখতে পাই। আন্তঃকৃষি, যে পদ্ধতিতে একই জমিতে বছরের সব সময় কিছু না কিছু উৎপন্ন হয়ে থাকে সেই পদ্ধতিকে আন্তঃকৃষি বলে। এই পদ্ধতিতে 2-3 রকম শস্য যাদের ফসল পাকার সময় ভিন্ন, আবার জমিতে ভিন্ন ভিন্ন সারিতে পর্যায়ক্রমে এই ফসলগুলো লাগানো হয়ে থাকে। তোমরা চিত্রটা খেয়াল করো, দেখো যে এক একটা বেডে এক একটা শস্য উৎপাদন করা হচ্ছে। যেমন বলা যায় মরিচের ক্ষেত্রে কাউন, আখের ক্ষেতের ফাঁকে ফাঁকে ধনে, তরমুজ, বেগুন ইত্যাদি লাগানো যেতে পারে। জাপান, চীন ও বাংলাদেশে এ ধরনের চাষাবাদ হয়ে থাকে। জনসংখ্যার আধিক্যের কারণেই কিন্তু এ ধরনের বা এই পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। স্থানান্তরিত কৃষি, যে কৃষি পদ্ধতিতে আবাদি জমি পরিবর্তনের সাথে সাথে কৃষকদের বসতিও স্থানান্তর হয় তাকে স্থানান্তরিত কৃষি বলে। অরণ্য বেষ্টিত অঞ্চল পরিষ্কার করে চাষাবাদের যোগ্য করে আবাদ করা হয়। 3-4 বছর চাষ করার পর জমি যখন আবাদহীন হয়ে পড়ে, অর্থাৎ যখন মৃত্তিকা অনুর্বর হয়ে যায়, তখন সেটা আবার ফেলে রেখে নতুন আরেক জায়গায় কৃষিকাজ আরম্ভ করা হয়। নিরক্ষীয় ও ক্রান্তীয় এশিয়ার বনাঞ্চল, আফ্রিকার কঙ্গো অববাহিকা, দক্ষিণ ও মধ্য আমেরিকার অরণ্য এলাকা এবং বাংলাদেশ ও মায়ানমারের পাহাড়ি অঞ্চলেও এই চাষ পদ্ধতি অবলম্বন করা হয়। এরপর আসছে আর্দ্রতার তারতম্য অনুযায়ী কৃষিক্ষেত্র। এখানে আমরা 3 ধরনের কৃষি দেখি: আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, সেচ কৃষি। মেয়েরা ছবিগুলো খেয়াল করো, ওপরেরটা হচ্ছে আর্দ্র কৃষি, অর্থাৎ যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়, মৃত্তিকাতে প্রচুর পরিমাণে পানি থাকে, মৃত্তিকা আর্দ্র থাকে, সেই কৃষি ব্যবস্থাকে আমরা আর্দ্র কৃষি বলছি। দ্বিতীয় ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, একেবারেই বৃষ্টিহীন একটা এলাকা, শুষ্ক মরুময় এলাকা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলছি শুষ্ক কৃষি। আর এটা হচ্ছে সেচ কৃষি, অর্থাৎ যেখানে পানি সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষিকাজ করা হয়। আর্দ্র কৃষি, যে সমস্ত অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় সেই সমস্ত অঞ্চলের মাটি আর্দ্র থাকে এবং কৃষিকাজের জন্য পানি সেচের কোনো দরকার হয় না। এই কৃষি প্রথাকে আর্দ্র কৃষি ব্যবস্থা বলে। আমরা দেখি এসব অঞ্চলে ধান, পাট, আখ, চা প্রভৃতির চাষ অধিক হয়।
ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রবাহিত দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের ফলে এ চাষাবাদ হয়ে থাকে। শুষ্ক কৃষি। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম এবং কৃত্রিম পানি সেচ ব্যবস্থার সুবিধা নেই, সেই সমস্ত অঞ্চলে যে কৃষি ব্যবস্থা প্রচলিত তাকে শুষ্ক কৃষি ব্যবস্থা বলে। এই পদ্ধতিতে ভুট্টা, তৈলবীজ, জোয়ার প্রভৃতি চাষ করা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের রকি পর্বতমালার পূর্বাঞ্চল, অস্ট্রেলিয়া এবং কানাডার কম বৃষ্টিযুক্ত অঞ্চলে এ ধরনের চাষাবাদ হয়ে থাকে। সেচ কৃষি। পানির সেচের মাধ্যমে যে কৃষিকাজ করা হয় তাকে সেচ কৃষি ব্যবস্থা বলে। বৃষ্টিপাতের স্বল্পতা দেখা দিলে কিংবা তা অনিয়মিত হলে কৃষিকাজের জন্য পানি সেচের প্রয়োজন হয়। এভাবে সেচের উপর ভিত্তি করে যে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে মূলত তাকেই আমরা বলছি সেচ কৃষি ব্যবস্থা। মিশর, পাকিস্তান প্রভৃতি দেশসমূহে এ পদ্ধতিতে চিনি আখ চাষ করা হয়ে থাকে। আচ্ছা, এরপর আসছে ফসল উৎপাদনের পদ্ধতি অনুযায়ী কৃষি। এটাকে আমরা 3 ভাগে ভাগ করি: এক ফসলি কৃষি, দো ফসলি কৃষি, বহু ফসলি বা শস্যাবর্তন কৃষি। এক ফসলি কৃষি। নির্দিষ্ট কৃষিক্ষেত্র হতে বছরে একটি ফসল উৎপাদনের জন্য যে চাষাবাদ হয় তাকে এক ফসলি কৃষি বলে। যেমন ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার চা, কিউবার আখ ইত্যাদি। দো ফসলি কৃষি। যে কৃষি ব্যবস্থায় অনুকূল পরিবেশের প্রভাবে বছরে 2টি ফসল তোলা সম্ভব হয় তাকে দো ফসলি কৃষি বলে। বাংলাদেশে একই জমিতে শীতকালে গম ও তৈলবীজ এবং গ্রীষ্মকালে ধান ও পাট চাষ করা হয়। বহু ফসলি বা শস্যাবর্তন কৃষি। যে কৃষি ব্যবস্থায় অনুকূল পরিবেশ এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে একই জমিতে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ফসলের উৎপাদন হয়ে থাকে তাকে বহু ফসলি কৃষি বলে। সার প্রয়োগ ছাড়াই শস্যাবর্তন দ্বারা জমির উর্বরতা বজায় রাখা সম্ভব হয়, তাই একে শস্যাবর্তন কৃষিও বলে। অর্থাৎ এই কৃষি পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা দেখি বছরে একটা জমিতে ধান চাষ হচ্ছে, আবার কখনো পাট চাষ হচ্ছে, কখনো তৈলবীজের চাষ হচ্ছে। এই যে বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, এতে করে মাটি থেকে কোনো বিশেষ একটি উপাদান নিঃশেষিত হয় না বা একটি উপাদান শেষ হয়ে যায় না, একটি উপাদানের ঘাটতি দেখা দেয় না। তো এই যে বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা হচ্ছে, এর ফলে জমির উর্বরতাটা রক্ষা করা যায়। এরপর আসছে মালিকানা অনুযায়ী কৃষি ক্ষেত্র। এটাকে আমরা 3 ভাগে ভাগ করি: ব্যক্তিগত মালিকানাধীন কৃষি, যৌথ মালিকানাধীন কৃষি এবং সরকারি মালিকানাধীন কৃষি। ব্যক্তিগত মালিকানাধীন কৃষি। কৃষি জমির ওপর ব্যক্তিগত মালিকানা যে পদ্ধতিতে থাকে তাকে ব্যক্তিগত মালিকানাধীন কৃষি বলে। পৃথিবীর সমাজতান্ত্রিক দেশ ছাড়া অন্যান্য দেশে জমির ওপর ব্যক্তিগত মালিকানা রয়েছে। যেমন আমরা বলতে পারি ভারত, বাংলাদেশ, কানাডা ইত্যাদি দেশসমূহ। যৌথ মালিকানাধীন কৃষি। কতিপয় জমির উপর যৌথ মালিকানা থাকে, যৌথভাবেই কৃষিকাজ হয়ে থাকে। এই কৃষি ব্যবস্থাকে যৌথ মালিকানাধীন কৃষি বলে। সমাজতান্ত্রিক দেশসমূহে যেমন আমরা বলতে পারি কিউবা, চীনের কিছু কিছু অংশে এই পদ্ধতিতে চাষাবাদ হয়ে থাকে। সরকারি মালিকানাধীন কৃষি।
সমাজতান্ত্রিক দেশগুলোতে সরকার জমির মালিক, সেই কৃষি পদ্ধতিকে সরকারি মালিকানাধীন কৃষি বলে। চীন এবং পূর্ব ইউরোপের কতিপয় দেশে এই কৃষি ব্যবস্থা রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মেয়েরা যে বিশ্বব্যাপী কৃষিকাজ হচ্ছে ঠিকই, কিন্তু এই কৃষিকাজের যে ধরন বা তার পদ্ধতিগত যে প্রক্রিয়াটা, তার মধ্যে বিভিন্নতা রয়েছে। তাই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে কৃষিকাজ করা হয়। আমরা আজকের ক্লাসে প্রাথমিক কৃষির নিয়ে যে প্রাথমিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা জ্ঞান অর্জন করলাম। পরবর্তী ক্লাসে আমরা বিশ্বের ধান এবং গম চাষ নিয়ে পড়ব এবং তার উৎপাদন বন্টন সম্বন্ধে জানার চেষ্টা করব। মেয়েরা, আমি আশা করি আজকে আমরা যতটুকু পড়েছি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বারবার এই ক্লাসটা শুনে এই পড়াটা অনুশীলন করবে আর ভালোভাবে পড়বে, রুটিন করে পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।